নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা সহমৌলিক পর্যন্ত দেখেছি। আজকে আমরা ভগ্নাংশ সংখ্যা, মূলদ সংখ্যা এগুলো দেখব। ভগ্নাংশ সংখ্যাকে ইংলিশে আমরা ফ্র্যাকশনাল নাম্বার বলি, মানে যেটা হচ্ছে পি বাই কিউ আকারে সাজানো যায় দুইটা সহমৌলিককে। এবং এই পি বাই কিউ আকারে যখন সাজাবো, কিউ এর ভ্যালু মানে যেটা আমাদের হর হবে, ভগ্নাংশের লব এবং হরের ভ্যালু কখনোই শূন্য হতে পারবে না। হরের ভ্যালু কখনোই শূন্য হইতে পারবে না এবং হর 1 হইতে পারবে না। মানে 1 হইলে সেটা তখন আর ভগ্নাংশ থাকে না আরকি। এই ২ টা শর্ত। যে পি বাই কিউ আকারে সাজাতে পারবো। পি এবং কিউ ২ টা পরস্পর সহমৌলিক হইতে পারবে। যেহেতু আমরা সহমৌলিক কি ইতিমধ্যে জেনেছি। এবং এক্ষেত্রে কিউ এর ভ্যালু কিউ ইসন্ট 0 এবং কিউ ইসন্ট 1 হলে পি বাই কিউ আকারে ভগ্নাংশ সংখ্যা বলে। ঠিক আছে? যেমন আমরা ভগ্নাংশ সংখ্যা হিসাবে 2/1, 3/2 বা 2/3, তারপর -5/3, মানে যেকোনো সংখ্যাকে আমরা ভগ্নাংশ সংখ্যা আকারে নিয়ে আসতে পারি, যেটা পূর্ণ সংখ্যা হইতে পারে। এটা ঋণাত্মক, অঋণাত্মক সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর এখানে আরেকটা নোট দেওয়া আছে যে পি বাই কিউ আকারে যখন সাজাবো, পি বাই কিউ হলে ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। এবং যদি পি এর ভ্যালু কিউ এর চেয়ে ছোট হয়, মানে কিউ এর ভ্যালু যদি পি এর চেয়ে বড় হয়, তখন সেই ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। এবং পি এর চেয়ে যদি কিউ এর চেয়ে পি এর ভ্যালু বড় হয়, তাহলে সেই ভগ্নাংশ আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি। সোজা কথায় আমরা একটা ভগ্নাংশের হর যদি বড় হয় তখন সেটা, মানে লব থেকে যদি হর বড় হয় তখন সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি, আর লব থেকে যদি হর ছোট হয় তখন সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি। ওকে? যেমন এখানে প্রকৃত ভগ্নাংশের উদাহরণ 2/1, 3/1, তারপর 3/2, 4/1, এগুলো প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত হচ্ছে যেমন 3/2, 4/3, 5/3, 5/4। মানে আমরা এখানে কি প্রত্যেকটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এখানে এগুলো প্রতিটাই হচ্ছে আমাদের হর বড়, তাই না? হর যদি বড় হয় তখন সেটাকে আমরা কি বলি? অপ্রকৃত ভগ্নাংশ বলি। আচ্ছা, মূলদ সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। মূলদ সংখ্যাকে আমরা ইংলিশে বলি রেশনাল নাম্বারস। মূলদ সংখ্যা আমাদের ভগ্নাংশ থেকে এসেছে, তবে এখান থেকে একটু মানে যদি আমরা সমঝোতা দেখি যে মূলদ সংখ্যায় পি আর কিউ 2টা পূর্ণ সংখ্যা হইতে হবে। মূলদ সংখ্যায় এটা ভগ্নাংশ আকারে লেখা যায়, মানে যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি। ঠিক আছে? পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলবো, তবে এখানে 2টা শর্ত আছে। একটা হচ্ছে পি আর কিউ 2টাই পূর্ণ সংখ্যা হইতে হবে এবং কিউ এর ভ্যালু কখনো শূন্য হইতে পারবে না। কিউ এর ভ্যালু মানে আমাদের যেটা হর আছে, হরের ভ্যালু কখনো শূন্য হইতে পারবে না, তখন সেটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। যেমন 3/1, এটা কিন্তু আমার ভগ্নাংশ সংখ্যা না হলেও এটা কিন্তু আমার মূলদ সংখ্যা। কারণ মূলদ সংখ্যায় 3 একটা সংখ্যা, তাই না? পূর্ণ সংখ্যা। এখন 3কে আমরা চাইলে 3/1 লিখতে পারি। এখানে 1 কিন্তু 1টা কিউকে রিপ্রেজেন্ট করে, মানে হরকে রিপ্রেজেন্ট করে। তো হর কিন্তু আমরা যেটা বলেছিলাম শূন্য হইতে পারবে না, শূন্য ছাড়া যে কোনো সংখ্যা হইতে পারবে। তবে এখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, যেহেতু পূর্ণ সংখ্যার কথা বলা হয়েছে। তাহলে 11/2, 5/3, এগুলোকে আমরা কি বলতে পারি? মূলদ সংখ্যা বলতে পারি। তার মানে মূলদ সংখ্যা কি হতে পারে? ফ্র্যাকশনাল নাম্বার হইতে পারে। মূলদ সংখ্যা কি হবে? ফ্র্যাকশনাল নাম্বার হবে। নাম্বার হিসেবে সাজানো যাবে। পি বাই কিউ আকারে সাজানো মানে ফ্র্যাকশনাল নাম্বার, মানে ভগ্নাংশ সংখ্যা হিসেবে সাজাতে পারবো এবং সেখানে কিউ এর ভ্যালু কখনোই শূন্য হবে না। আচ্ছা, মূলদ সংখ্যাকে 2টি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। সুতরাং সকল পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশ সংখ্যাই হবে মূলদ সংখ্যা। এটা কিন্তু এমসিকিউ আকারে আসতে পারে যে সকল পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশ সংখ্যাকে আমরা কি বলতে পারি? মূলদ সংখ্যা বলতে পারি। এবং মূলদ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কিউ দ্বারা প্রকাশ করি। মূলদ সংখ্যা চেনার 3টা উপায় আছে। একটা হচ্ছে যেকোনো পূর্ণ সংখ্যা, সেটা মূলদ সংখ্যা 3, 0, 1, 2, 4, 5, যেকোনো পূর্ণ সংখ্যা। এটা যত বড়ই হোক না কেন সেটা পূর্ণ সংখ্যা হবে। আর যেকোনো যে কোনো সংখ্যার পরে দশমিক বিন্দুর যে নির্দিষ্ট অঙ্ক থাকে তখন সেটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো, যে সেটাকে আমরা পি বাই কিউ করে সাজাতে পারবো। যেমন এখানে একটা অঙ্ক দেখো যে 5.112, এখানে 2 এর পর আর কোনো অঙ্ক নাই। যেহেতু অঙ্ক নাই তার মানে এখানে নির্দিষ্ট করা আছে। এই নির্দিষ্ট অঙ্ক যখন থাকবে তখন সেটাকে আমরা কি বলতে পারি? মূলদ সংখ্যা বলতে পারি। তাই 11/2 এটাকে আমরা পি বাই কিউ আকারে সাজাতে পারছি, তাই না? লব এবং হর আকারে সাজাতে পারছি। -1/6 এটাকে আমরা লব এবং হর আকারে সাজাতে পারছি, তাহলে এটা মূলদ সংখ্যা হবে। তারপর ভাগফল যদি আবৃত দশমিক হয়, আবৃত দশমিক বলতে একই সংখ্যা বারবার রিপিট না করে, তখন সেটাকে আমরা আবৃত দশমিক বলি। এই যে ভাগফল যদি আবৃত দশমিক হয় সেক্ষেত্রে আমরা সেটাকে মূলদ সংখ্যা বলতে পারি। যেমন 100/9, তারপর -1/3, এগুলোকে যদি আমরা ভাঙাই সেটাও দেখা যাবে যে এটা আবৃত দশমিকের মধ্যে পড়ে যায়। আচ্ছা, মূলদ সংখ্যার পরে সেম মিলার আরেকটা বিপরীত যেটা, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা।
সেটা কিরকম? এটাকে হচ্ছে পি বাই কিউ আকারে সাজানো যায় না বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। যেখানে পি বাই কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজন্ট জিরো। আমরা আগে বলেছিলাম যে মূলদ সংখ্যা হচ্ছে যেটাকে পি বাই কিউ আকারে সাজানো যায়, মানে যেটা ভগ্নাংশ সংখ্যা সেটাই মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বারস হচ্ছে এটা যেটাকে পি বাই কিউ মানে লব এবং হর আকারে প্রকাশ করা যায় না, সেটাকে আমরা কি বলি? অমূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যা মূলদ সংখ্যা এটা তোমাদের ক্লাস 9 এ নতুন ধারণা, কারণ এর আগের ক্লাসগুলোতে এগুলো নিয়ে আলোচনা করা হয়নি। তো এটা একটু ভালো করে বোঝার বিষয় আছে যে এখানে কিউ যেটা যে হর যেটা সেটা কখনোই শূন্য হতে পারবে না, এবং হরের ভ্যালু কখনোই কি হতে পারবে না? শূন্য হতে পারবে না, এবং সেই সংখ্যাকে আমরা কি বলি? অমূলদ সংখ্যা বলি। এখন পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা, এটা খেয়াল রাখবা যে পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ বলতে আমরা কি বলেছি? আমরা বলেছি দুইটি সংখ্যার যখন গুণফল একই সংখ্যার যখন গুণফল হচ্ছে গুণফলটা হচ্ছে পূর্ণবর্গ। তো পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূলই হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন 2 এটা তো পূর্ণবর্গ না, 3 এটা তো পূর্ণবর্গ না, আমরা জানি 4 এটা পূর্ণবর্গ, তাই না? 4 কারের বর্গ? 4 হচ্ছে 2 এর পূর্ণবর্গ। তো যেহেতু 4 সংখ্যাটা হচ্ছে একটা পূর্ণবর্গ, তাই পূর্ণবর্গ ছাড়া 4 না কেবল যে কোনো পূর্ণবর্গ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা হবে। কিন্তু যেটা পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হবে অমূলদ সংখ্যা। যেমন এখানে দেখো √2 কে ভাঙালে আমরা কত পাই? 1.414213 মানে আরও চলতেই থাকবে। √3 1.732 তারপর চলতেই থাকবে, মানে এটার কোনো শেষ নেই আসলে। তারপর √5/2 এটা একটা অমূলদ কি বলে, এটা একটা পূর্ণবর্গ নয় এমন একটি সংখ্যা, এবং এটাকে আমরা 2 দ্বারা ভাগ করেছি। তাই যেই ভগ্নাংশটি আসবে বা যেই নাম্বারটি আসবে, দশমিক সংখ্যাটি আসবে, সেটা হচ্ছে অমূলদ সংখ্যাই হবে, কারণ এখানে এটা চলতেই থাকবে, মানে এটাকে আবৃত করার কোনো অপশন থাকবে না। তখন সেটাকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা বলবো। তো অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে আমরা প্রকাশ করা যায় না, তাই আমরা এটাকে কি বলি? অমূলদ সংখ্যা বলি, এবং অমূলদ সংখ্যাকে আমরা কিউসি দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে একটা এমসিকিউ আসতে পারে যে মূলদ সংখ্যাকে আমরা কিউ এবং অমূলদ সংখ্যাকে আমরা কিউসি দ্বারা প্রকাশ করি, এবং এই দ্বারাই আমরা বাস্তব সংখ্যা গঠিত হয়। এখন অমূলদ সংখ্যা চেনার দুইটা উপায় আছে, তিনটা উপায়। আমরা আগে মূলদ সংখ্যা চেনার তিনটা উপায় দেখেছি, এখন অমূলদ সংখ্যা চেনার তিনটা উপায়। একটা হচ্ছে পি বাই কিউ আকারে না থাকলে, আমরা জানি যে মূলদ সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে বা পি বাই কিউ আকারে দেখানো যাবে। আর অমূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে যদি না থাকে তখন সেটাকে অমূলদ সংখ্যা বলবো। এখন অসমাপ্ত যে দশমিক, অসমাপ্ত দশমিক বলতে আমরা বলেছিলাম যে দশমিক সংখ্যাটা ফিক্স থাকবে না, এটা চলতেই থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? অসমাপ্ত দশমিক। 3 হচ্ছে অসীম মান, যেটা পৌনঃপুনিক নয়। যে পৌনঃপুনিক যদি থাকে তখন সেটাকে অসীম মান বলা যাবে না, আর যদি সেটাতে পৌনঃপুনিক থাকে তখন সেটাকে আমরা কি বলবো? অসীম মান বলবো। এই হচ্ছে আমাদের মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যা নিয়ে আলোচনা করব। দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন। কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন, দেখেন এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন, কখন পাবেন, কীভাবে পাবেন, কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন, কী কী ডিজাইনের রয়েছে, ফ্লাক্স দেখতে পাচ্ছেন, এখানে সকল পণ্য দারাজের যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড় আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো। এখানে দারাজের সকল অফার দেওয়া থাকে। আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি।